সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন এর কিছু গুরুত্বপূর্ণ টপিক বংশগতিবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বংশগতি ও বস্তু এবং ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব বংশগতি নিয়ে। বংশগতি বা হেরিডিটি। এখন দেখো বংশগতি বা হেরিডিটি কি। বংশগতি হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার থেকে তাদের বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততিতে বা অফস্প্রিংয়ে স্থানান্তরিত হয়। সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে বংশগতি। মূলত একটা ট্রান্সমিশন প্রসেস, যে প্রক্রিয়ার মাধ্যমে বাবা মার বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। তাহলে লিখতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় তাকে বংশগতি বলে। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। সাপোজ যদি এরকম হয় যে আমার বাবা লম্বা এবং আমার মা খাটো, এখন দেখা গেল আমি লম্বা হয়েছি, সেই ক্ষেত্রে বাবার বৈশিষ্ট্য আমার মধ্যে আসছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমার মধ্যে প্রকাশিত হবে সেটাকে বলা হবে ডমিন্যান্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য। আর যেটা প্রকাশিত হবে না আমার মধ্যে, ডরমেন্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায় থেকে যাবে, সেটাকে বলা হবে রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আসলে বংশগতি বা হেরিডিটি কি। হেরিডিটি হচ্ছে একটা প্রসেস। হেরিডিটি ইজ এ প্রসেস by which some particular characteristics from parents to their offspring. ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম হেরিডিটি বা বংশগতি কি। এখন আমরা আসবো বংশগতি বিদ্যা। বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। বংশগতি বিদ্যা বা জেনেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের একটি শাখা। জেনেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে বিদ্যা থেকে আমরা বুঝতে পারতেছি যে যেখানে বংশগতি সম্পর্কে আলোচনা করা হবে সেটাই হচ্ছে বংশগতি বিদ্যা। দ্য স্টাডি অফ জিন, জেনেটিক ভেরিয়েশন and heredity is called genetics বা বংশগতি বিদ্যা। তাহলে আমরা লিখতে পারি যে যেখানে জিন, জিনগত পরিবর্তন এবং বংশগতি নিয়ে আলোচনা
আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বলে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আসলে তিনটা জিনিস এখানে বলা হয়েছে, আরো উন্নত আসতেও পারে। একটা হচ্ছে জিন নিয়ে আলোচনা করা হবে, একটা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন, বা জেনেটিক চেঞ্জ, এবং হেরিডিটি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে বংশগতি বিদ্যা। ওকে, এখন আমরা আসব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিও বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো জীবের জিনগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীব উদ্ভাবনের প্রক্রিয়াকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, যদি আমরা এইভাবে বলি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি টু চেঞ্জ জেনেটিক মেকআপ অফ অ্যান অর্গানিজম। ওকে, অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে কোনো একটা জীব থেকে বা কোনো একটা অর্গানিজম থেকে একটা ডিএনএ অন্য কোনো একটা জীবের দেহে স্থানান্তরিত করার মাধ্যমে কিছু জিনগত পরিবর্তন ঘটানো। ওকে, আর এখানে আমরা আরেকটা জিনিস বলছি যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে হচ্ছে যে ফরমেশন অফ নিউ ডিএনএ মলিকিউল by combination of two or more DNA molecules from different species। অর্থাৎ বিভিন্ন জীব থেকে আমরা ডিএনএ মলিকিউলগুলো আইসোলেশন করার মাধ্যমে বা সংশ্লেষণ করার মাধ্যমে যদি আমরা তাদের একটা কম্বিনেশন ঘটাই, তাহলে আমাদের যে নতুন একটা ডিএনএ তৈরি হলো, সেই নতুন ডিএনএটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। আর যে টেকনোলজির মাধ্যমে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করছি, সেই টেকনোলজিটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কি লিখতে পারি? জিনগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব উদ্ভাবনের প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বৈশিষ্ট্য সম্পন্ন জীব উদ্ভাবনের প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ আমরা এই জিনগত পরিবর্তন বিভিন্নভাবে ঘটাতে পারি। আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা জীবের মধ্যে বাড়তি একটা ডিএনএ ঢোকানোর মাধ্যমে তার জিনগত পরিবর্তন ঘটাতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা নাইট্রোজেন বেজের পরিবর্তন ঘটানোর মাধ্যমেও আমরা জিনগত পরিবর্তন ঘটাতে পারি। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি। এখন আমরা আসি বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু বা হেরিডিটারি ম্যাটেরিয়ালস। বংশগতীয় বস্তু বলতে সাধারণত ক্রোমোজোম, বা ক্রোমোসোম, ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, এগুলোকে বলা হয় বংশগতীয় বস্তু। মূলত ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। ওকে, তাহলে বংশগতীয় বস্তু কি? যে বস্তু বা উপাদান, পিতামাতা থেকে কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য তাদের সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাবে, সেই সকল বস্তুকে বলা হয় বংশগতীয় বস্তু। একদম সিম্পল আমরা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব ক্রোমোজোম নিয়ে। বিস্তারিত আলোচনা না, সংক্ষিপ্তভাবে আমরা এখানে আলোচনা করব ক্রোমোজোম নিয়ে। ক্রোমোজোম হচ্ছে সুতার মতো দেখতে, অনেকটা সুতার মতো, থ্রেড লাইক স্ট্রাকচার that contain DNA, RNA and protein. এখন আমরা যদি ক্রোমোজোম, আর একটা জিনিস আমরা জানি যে ক্রোমোজোম সাধারণত ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি ভেদে ভিন্ন হয়ে থাকে, 2 থেকে শুরু করে 1600 পর্যন্ত হতে পারে। এবং আমরা জানি যে সাধারণত ফার্ন বর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 1600 পর্যন্ত হতে পারে। এখন এই ক্রোমোজোম সর্বপ্রথম আবিষ্কার করেন স্ট্রাসবার্গার 1875 সালে। ক্রোমোজোমের কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন ক্রোমোজোম সাধারণত দৈর্ঘ্যে হয় 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত হতে পারে, এবং প্রস্থের ক্ষেত্রে 0.2 থেকে, বা যেটাকে বলা হয় ডায়ামিটার বা ব্যাস, 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। আমরা জানি যে সাধারণত মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হয় 23 জোড়া বা 46টা। এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই 1 জোড়া সেক্স ক্রোমোজোমই হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে সহায়তা করে, অর্থাৎ সে ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়টা নির্ধারণ করে। হ্যাঁ, অটোজোম সাধারণত আমাদের দেহের অন্যান্য কার্যবলিতে সহায়তা করে। এখন দেখো, ক্রোমোজোমের স্ট্রাকচার যদি আমরা দেখি,
এরকম একটা। এরকম একটা। এখন দেখো ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা প্রথমে আসবো এই সেন্ট্রোমিয়ার নিয়ে। সেন্ট্রোমিয়ার নিয়ে আসবো। এখন সেন্ট্রোমিয়ারটা কি? সেন্ট্রোমিয়ারটা হচ্ছে একটা বর্ণহীন গোলাকার একটা বস্তু, যেটা সাধারণত আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে এবং মিয়োসিস কোষ বিভাজনের মেটাফেজ 2 ধাপে এই বর্ণহীন গোলাকার বস্তু সৃষ্টি হয়, এবং যেটা মূলত একটা কানেক্টর হিসেবে কাজ করে দুইটা ক্রোমাটিডের সংযোগ স্থল হিসেবে কাজ করে। যদি আমরা বলি দুটো সিস্টার ক্রোমাটিডের, দুইটা সিস্টার ক্রোমাটিডকে একসাথে জোড়া লাগাতে সাহায্য করে মূলত হচ্ছে সেন্ট্রোমিয়ার। আবার বিশেষ করে দেখা যায় যে কোষ বিভাজনের সময় স্প্যান্ডেল ফাইবার তৈরিতে সহায়তা করে থাকে এই সেন্ট্রোমিয়ার। এরপরে আমরা আসি পেলিকল, বাইরের দিকের একটা আবরণ। টোটাল ক্রোমোজোমের বাইরের দিকে যে একটা মেমব্রেন বা আবরণ থাকে সেটাকে বলা হয় পেলিকল। সাধারণত ইলেকট্রন মাইক্রোস্কোপে এর আজও তেমন কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এরপরে ক্রোমোজোমের মধ্যে কিছু ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্স বা কিছু ধাত্র পদার্থ থাকে, জেলি লাইক সাবস্টেন্স। বাট এই ম্যাট্রিক্সটা বা ধাত্রটাকে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কনসিডার করা হয় না। এরপর আসি আমরা স্যাটেলাইট। স্যাটেলাইট সাধারণত ক্রোমোজোমের টার্মিনাল অঞ্চলে অবস্থান করে, এবং এই স্যাটেলাইট একটা বিষয় নির্দেশ করে, সাধারণত যে প্রান্তের দিকে স্যাটেলাইট থাকে সেই প্রান্তের দিকে নিউক্লিওলাস সৃষ্টি হয়। অর্থাৎ স্যাটেলাইট রিপ্রেজেন্ট দ্য ফরমেশন অফ নিউক্লিওলাস and synthesis of rRNA অর্থাৎ রাইবোজোমাল আরএনএ। অর্থাৎ স্যাটেলাইট যে পাশে থাকে সেই পাশে সাধারণত আরএনএ বা রাইবোজোমাল আরএনএ সৃষ্টি হয় এবং নিউক্লিওলাস সৃষ্টি হয়। অর্থাৎ স্যাটেলাইট কি বললাম, স্যাটেলাইট রিপ্রেজেন্ট দ্য ফরমেশন অফ নিউক্লিওলাস এন্ড আরএনএ সিনথেসাইজ। ওকে, এরপরে আছে কি আমাদের গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন সাধারণত এই সেন্ট্রোমিয়ারকে বলা হয় মুখ্য কুঞ্চন, এবং এই সেন্ট্রোমিয়ার ব্যতীত যে সমস্ত জায়গায় এরকম সূক্ষ্ম খাঁজযুক্ত থাকে সেই সমস্ত জায়গাগুলোকে বলা হয় গৌণ কুঞ্চন। এবং এই গৌণ কুঞ্চনই মূলত আমাদের নিউক্লিওলাস সৃষ্টিতে সহায়তা করে। এই গৌণ কুঞ্চনকে স্যাট ক্রোমোজোমও বলা হয়ে থাকে। ওকে, এখন আমরা আলোচনা করব যে আমরা একটা কমন প্রশ্ন সবাই জানি যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়ে থাকে কেন? Why chromosome is called physical basis of an organism? একটা জীবের কেন ভৌত ভিত্তি বলা হয়ে থাকে? নরমালি আমরা বুঝতে পারলাম যে ক্রোমোজোম একটা থ্রেড লাইক স্ট্রাকচার that contains DNA, RNA and protein. এখন আমরা জানি যে জিন হচ্ছে একটা ফাংশনাল পোরশন
অফ ডিএনএ। ডিএনএ একটা ফাংশনাল পোর্শন হচ্ছে জিন, যেটা জীবের দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলতে পারি কি, জিন ইজ দ্য ফাংশনাল পোর্শন অফ ডিএনএ that regulate or that maintain the visible and invisible characteristics of an organism. ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে জিনটা কি। এখন দেখো, আমরা তো জানি যে জিনই মূলত জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমরা যদি বলি যে আমাদের চোখের রং, আমাদের চুলের রং, আমাদের ত্বকের গঠন, অর্থাৎ আমাদের যে ফিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ আমাদের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করে, এবং আমাদের জিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন জিনোটাইপিক বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা ফিনোটাইপিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো যেহেতু আলটিমেটলি জিন যেহেতু আমাদের ক্রোমোজোমের মধ্যেই অবস্থান করে, তার মানে জিনের ফাংশনটাই মূলত আলটিমেটলি ক্রোমোজোমের ফাংশনের মধ্যে চলে যায়। যেহেতু এই ক্রোমোজোম একটা জীবের কিছু ফিনোটাইপিক বৈশিষ্ট্য, যেমন চোখের কালার বা চুলের কালার বা ত্বকের গঠন বা ত্বকের প্রকৃতি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে। এই কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, বা ফিজিক্যাল বেসিস অফ অ্যান অর্গানিজম এটা বলা হয়ে থাকে। ওকে, আজ এই পর্যন্ত আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পরবর্তীতে আমি তোমাদের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম।